जय बोले की हर हर महादेव हर हर महादेव। एक्साइटमेंट लेवल বুঝতে পারছো, এখানে প্রত্যেকটা মানুষের মধ্যে পালস বুঝতে পারছো, এক্সাইটমেন্ট লেভেল চরম সীমায়। আর যত এগোবো তত এক্সাইটমেন্ট আরো বেড়ে যাবে। জয় বাবা বরফানি। তো অমরনাথ যাত্রা 2024 তোমরা যারা প্ল্যান করে ফেলেছো অলরেডি, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে। কারণ এই ভিডিওতে তোমরা খুঁটিনাটি প্রত্যেকটা ডিটেলস পাবে এবং অমরনাথ যাত্রায় যেতে গেলে কি কি ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে পারে বা কি কি ধরনের জিনিস লাগতে পারে বা কি কি ধরনের মানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবে তোমরা এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, খুব ইনফরমেটিভ হবে ভিডিওটা তোমার। তো যেমনটা আমি বলছিলাম, আমি তোমাদের জন্য টোটাল 14খানা প্রশ্নের লিস্ট তৈরি করেছি যে তোমরা ওখানে গিয়ে কি কি ধরনের তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। তো প্রশ্নগুলো আমি একবার রিপিট করছি তোমাদের, দেন তারপরে তোমাদের অ্যান্সার দিচ্ছি। প্রশ্নগুলো হচ্ছে যে অমরনাথ কোথায়, এটা প্রচুর মানুষের আছে এই ধরনের প্রশ্ন। অমরনাথ কোথায়, যেতে গেলে কি কি করতে হয়, কোন রুট ভালো, বালটাল নাকি পেহেলগাঁও, কিভাবে যাবে এবং কোন ট্রেন ভালো হবে, গিয়ে RFID কার্ড বানাবে কি করে, কোন সিম নেবে, ভগবতী নগরে কিভাবে যাবে এবং গিয়ে কি কি করবে, বাসের টিকিট কাটবে কিভাবে, রুম ভাড়া কত করে, বালটাল বা পেহেলগাঁও পৌঁছে কি করবে অ্যান্ড টেন্টের ভাড়া কত করে নেবে, রাস্তায় যেতে যেতে কি পাবে, অমরনাথের গুহার সামনে গিয়ে কি কি পাবে, অমরনাথ যাত্রার সুবিধা এবং অসুবিধা, এবং লাস্ট ফিরবে কিভাবে। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেবো আমি তোমাদের এবং ধরে ধরে বলবো যে কি কি ধরনের প্রবলেম হতে পারে বা কি কি ধরনের প্রবলেম নয়। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে অমরনাথ কোথায়। অমরনাথ হচ্ছে কাশ্মীরের পেহেলগাঁওয়ের অনন্তনাগ ডিস্ট্রিক্টে অবস্থিত। অমরনাথ যে জায়গাটায় অবস্থিত সারা বছর ওখানে বরফে ঢাকা থাকে পুরো, আর বছরের এই সময়টাতেই খালি খোলা হয়। জুলাই থেকে শুরু করে অগস্টের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক অব্দি, মানে প্রায় 40 থেকে 45 দিনের মতো খোলা থাকে অমরনাথ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে গেলে ওখানে কি কি করতে হবে। প্রথমত অমরনাথ যাওয়ার জন্য তোমাকে একটা মেডিকেল ফিটনেসের ভেতর দিয়ে যেতে হবে। প্রত্যেক বছর অমরনাথ যাত্রার কিছু গাইডলাইন্স থাকে, তার মধ্যে একটা হলো এই মেডিকেল ফিটনেসের একটা সার্টিফিকেট, যেটা প্রত্যেক বছর পাবলিশ করা হয় যে কোন কোন গভর্নমেন্ট হসপিটাল থেকে তোমরা এটা করতে পারবে। তোমরা যদি কলকাতা থেকে যাও সেক্ষেত্রে তোমরা MR বাঙ্গুরে যেতে পারো, এবং লাস্ট ইয়ারের আমার ব্লগ করা আছে যে MR বাঙ্গুরে গেলে কি কি টেস্ট করতে হবে, কিভাবে করতে হবে, সেটার একটা আলাদা ব্লগ করা আছে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওটা গিয়ে তোমরা দেখে আসতে পারো। এবারে কি কি ধরনের টেস্ট হয় মেডিকেল টেস্টে, তোমার ECG হবে, এক্সরে হবে, তোমার কোনো ব্রিদিং রিলেটেড ইস্যু আছে কিনা সেগুলো চেক করা হবে, প্রচুর প্রচুর টেস্ট বগেরা হয়। তো এই টেস্টের পর রিপোর্টের উপর ভিত্তি করে ঠিক করা হবে যে তুমি অমরনাথ যাত্রা করতে পারবে কিনা। থার্ড কোয়েশ্চেন হচ্ছে তোমরা পৌঁছাবে কিভাবে। দুটো অপশন আছে তোমাদের কাছে, এক তোমরা যদি ফ্লাইটে যেতে চাও তাহলে তোমরা ডাইরেক্ট জম্মু এয়ারপোর্টে পৌঁছে যেতে পারো, বাট যদি তোমরা ট্রেনে যেতে চাও সেক্ষেত্রে 3খানা ট্রেন চলে কলকাতা থেকে। হাওড়া স্টেশন থেকে ছাড়ে হিমগিরি এক্সপ্রেস, শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে হামসফর এক্সপ্রেস, এবং কলকাতা মানে আমাদের চিতপুর স্টেশন থেকে ছাড়ে 13151 জম্মু তাবি এক্সপ্রেস। এই তিনটে ট্রেনের মধ্যে সব থেকে খারাপ ট্রেন হচ্ছে 13151 জম্মু তাবি এক্সপ্রেস। কিন্তু এই তিনটে ট্রেনের মধ্যে সব থেকে আগে যদি কেউ তোমাকে জম্মুতে পৌঁছতে পারে সেটা হলো এই 13151 জম্মু তাবি এক্সপ্রেস। খারাপ এই কারণেই বললাম কারণ এখান থেকে মানে কলকাতা থেকে জম্মু অব্দি যাওয়ার পথে টোটাল 82খানা স্টপেজ কভার করে এই ট্রেনটা, আর এটা প্রত্যেক দিন ছাড়ে কলকাতা স্টেশন থেকে। বাট এই তিনটে ট্রেনের মধ্যে তোমরা যদি জম্মু সব থেকে আগে পৌঁছতে পারো তাহলে কিন্তু লাভ তোমাদেরই হবে। কেন এই কথাটা বললাম, কারণ এই অ্যান্সার গুলো তোমরা পরে পেতে থাকবে যে কেন এই ট্রেনটা বেটার। তো তোমরা যদি এই তিনটে ট্রেনের মধ্যে আমাকে অন্তত বাঁচতে বলো, আমি 13151 জম্মু তাবিকেই চুজ করবো, খালি স্লিপার ক্লাস না, AC 3 টায়ারের সঙ্গে। ফোর্থ কোশ্চেন হচ্ছে যে RFID কার্ড তোমরা বানাবে কিভাবে। অমরনাথ যাত্রার সব থেকে যদি ইম্পর্টেন্ট কিছু থাকে সেটা হলো RFID কার্ড। এই RFID কার্ড কেন ইউজ করা হয়, যদি ওপরে কোনো রকমের সমস্যা হয়, যদি কারোর কোনো একটা অ্যাক্সিডেন্ট কিছু হয়ে যায় বা কেউ ধরো ফিরে আসছে না, তাকে ট্র্যাক করার জন্য RFID কার্ডটা ইউজ করা হয়। এই RFID কার্ডটা তোমরা পাবে কিভাবে। জম্মু তাবি স্টেশনে যত তাড়াতাড়ি তোমরা নামতে পারবে তত তোমরা ভিড়টাকে এড়াতে পারবে, কারণ প্রত্যেক দিন হাজার হাজার মানুষের ভিড় হয় জম্মু তাবিতে। তো জম্মু তাবিতে এই কারণেই আমি আগের মানে কোশ্চেনে তোমাদের বললাম যে 13151 এই কারণেই বেস্ট ট্রেন, কারণ ওই ট্রেনটা তোমাদের সকাল 8:30টার মধ্যে নামিয়ে দেবে।
স্টেশন থেকে বেরিয়ে রাইট হ্যান্ড সাইডেই তোমরা দেখবে ওখানে RFID কার্ড তৈরি হচ্ছে। ওখানে গিয়ে তোমাদের আধার কার্ডটা দরকার, অ্যান্ড যে পার্চিটা দিয়েছিল, যে পারমিটটা অ্যাকচুয়ালি, ওই পারমিটটা শো করলে তোমাদের RFID কার্ড দিয়ে দেবে। এর জন্য কোনো রকমের কোনো এক্সট্রা টাকা পে করতে হবে না। এই হলো RFID কার্ডের ব্যাপার। এবার ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে তোমরা ওখানে গিয়ে কোন সিম নেবে, কারণ আমাদের এখানে লোকাল সিম ওখানে চলে না জম্মু বা কাশ্মীরে, তো ওখানে গিয়ে নতুন সিম নিতে হয়। তো দুটো সিম আছে যেটা আমি রেকমেন্ড করবো, সেটা হলো এয়ারটেল এবং জিও। দুটো সিমই খুব ভালোভাবে কাজ করে ওখানে। তোমরা যদি পেহেলগাঁওয়ের রুট দিয়ে যাও সেক্ষেত্রে তোমরা জিও সিম ইউজ করতে পারো, কারণ পেহেলগাঁওয়ের রুটে জিও খুব সুন্দর সার্ভিস দেয়। আর যদি তোমরা বালটালের রুট দিয়ে যাও সেক্ষেত্রে তোমরা এয়ারটেল ইউজ করতে পারো। বালটালের রুটে এয়ারটেল খুব ভালো সার্ভিস দেয়। এবার দেখো, একসঙ্গে দুটো সিম নেওয়া কখনোই সম্ভব নয়। সেক্ষেত্রে তোমরা যদি গ্রুপে যাও তোমরা সবাই মিক্স করে নিতে পারো, কেউ এয়ারটেল নিলে কেউ জিও নিলে, এইভাবে মিক্স করে নিলে তাহলে সুবিধা হবে। এই হলো ব্যাপার। 6 নম্বর এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা, যে তোমরা কোন রুটে যাবে, পেহেলগাঁও নাকি বালটাল। দেখো, ম্যাক্সিমাম লোক চুজ করে বালটালের রুট নয় পেহেলগাঁওয়ের রুট দিয়ে, কারণ পেহেলগাঁওয়ের রুটটা তুলনামূলক ইজি বালটালের রুটের তুলনায়। আমি লাস্ট ইয়ার বালটাল দিয়ে করেছিলাম। এবার দেখো, বালটালের রাস্তায় সুবিধাও আছে অসুবিধাও আছে। প্রথমে সুবিধার কথা বলি। প্রথমত হচ্ছে যে তোমরা একদিনের ট্রেক করে নেমে আসতে পারবে বালটালের রাস্তা দিয়ে, ঠিক আছে। এবং পেহেলগাঁও দিয়ে গেলে তোমাদের টোটাল লাগবে 2 দিন। বালটালের রুটের ডিস্টেন্স হলো 16 কিলোমিটার। তোমরা বালটাল দিয়ে উঠছো, 16 কিলোমিটার ট্রেক করে পৌঁছে যাচ্ছে। তোমরা যদি একদম ভোরবেলা থেকে শুরু করো, অ্যাপ্রক্সিমেটলি 3টে বা 3:30-র মধ্যে তোমরা অমরনাথের গুহার সামনে পৌঁছে যাচ্ছ। তোমরা সেম ডে ব্যাক করতে পারো যদি বালটাল দিয়ে ফিরতে চাও। এবার তোমরা যদি বালটাল দিয়ে উঠে পেহেলগাঁও দিয়ে ফিরতে চাও, সেক্ষেত্রে তোমরা প্রথমে গেলে বালটাল দিয়ে অমরনাথের গুহা অব্দি দর্শন করলে, দেন ওখান থেকে ব্যাক টু পঞ্চতারানি, পঞ্চতারানি টু শেষনাগ, শেষনাগ থেকে চন্দনবাড়ি হয়ে পেহেলগাঁও। এটা হলো একটা প্ল্যান। এবং দ্বিতীয় প্ল্যান যেটা করে থাকে ম্যাক্সিমাম লোক, সেটা হচ্ছে আমাদের পেহেলগাঁও দিয়ে চন্দনবাড়ি থেকে তোমাকে ফার্স্টে আসতে হবে শেষনাগ, এটা হলো ডে 1। শেষনাগ থেকে তোমাকে আসতে হবে পঞ্চতারানি, ডে 2। পঞ্চতারানি থেকে অমরনাথের দর্শন করে বালটালের রাস্তা দিয়ে নেমে যাওয়া। এটা হলো দুদিকে রুট প্ল্যান। এবার যেরকমটা আমি বললাম, বালটালের রাস্তায় অসুবিধা হচ্ছে, বালটালের রাস্তা খুব স্টিফ, খুব মানে চরম মাত্রায় স্টিফ, একদম এই লেভেলের খাড়াই। তোমরা যদি দেখতে চাও, আমি ওপরে প্লেলিস্ট দিয়ে দিলাম আমার লাস্ট ইয়ারের অমরনাথ যাত্রা, ওখানে তোমরা দেখে আসতে পারো। বালটালের রাস্তা পুরোটাই খাড়াই। যদি কেউ বলে থাকে যে না হয়ে যাবে, মেরে দিতে পারবে, কষ্ট হবে, সত্যিই কষ্ট হবে। এবং বালটালের রাস্তায় ধস নামার প্রবণতা কিন্তু বিশাল। কিছু কিছু জায়গা আমরা কভার করেছিলাম, লাইক এইটুকুনি মতো প্যাসেজ ছিল, সেখানে আমাদের হেঁটে যেতে হচ্ছিল। এবং পাশ দিয়ে তো ঘোড়া খচ্চর ওগুলো আছে, কেদারনাথের থেকেও বেশি আছে। তো এটা হলো একটা অসুবিধা। দ্বিতীয়ত হচ্ছে, তোমরা যদি পেহেলগাঁও দিয়ে আসো, দেখো পেহেলগাঁওয়ের রুট তুলনামূলক বালটালের থেকে ইজি, কিন্তু একদমই ইজি না। তোমরা যখনই চন্দনবাড়ি দিয়ে উঠে তোমরা যখন পিছু টপের দিকে তাকাবে না, মাথা খারাপ হয়ে যাবে, এতটাই উঁচু পিছু টপ। পিছু টপ ক্রস করার পর তোমরা হেঁটে 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 এলে শেষনাগ। শেষনাগ থেকে তোমরা পরের দিন যখন বেরোচ্ছ, ওখান দিয়ে ওয়াবেল টপ ক্রস করতে হবে, গণেশ টপ ক্রস করতে হবে, যেটা সত্যিই খুব কঠিন। ভয় দেখাচ্ছি না, যেটা ফ্যাক্ট সেটা বলছে। দেন ওখান থেকে তোমরা এলে পঞ্চতারানি, পঞ্চতারানি থেকে সঙ্গম হয়ে তোমরা যাচ্ছ অমরনাথের গুহায় দর্শন করতে। দর্শন করে তোমরা বালটালের রাস্তা দিয়ে নেমে যাচ্ছ। গ্যারেন্টি দিচ্ছি 3 ঘন্টার মধ্যে তোমরা নেমে যাবে 16 কিলোমিটার রাস্তা। মানে বুঝতে পারছো বালটালের রাস্তাটা ঠিক কতটা খাড়াই। তো দেখো, দুটো দিকই তোমরা এক্সপ্লোর করতে পারো, দুটো দিকেরই বিউটি খুবই সুন্দর। কিন্তু আমি পার্সোনালি যেহেতু বালটাল দিয়ে গেছি, সেখানে আমি বালটাল রেকমেন্ড করবো সবাইকে। কারণ দেখো, মেন পারপাস যেটা অমরনাথ যাওয়া, সেটা হলো অমরনাথের গুহা দর্শন করা, বাবা বরফানি দর্শন করা। তো তোমাদের মেন ইন্টেনশন যদি ফার্স্টেই ওটা থাকে, তাহলে সেক্ষেত্রে ভালো হবে। কারণ প্রচুর ন্যাচারাল ডিজাস্টার হয়, যে কারণে ধস নামে, বন্ধ হয়ে যায় বৃষ্টির কারণে। পেহেলগাঁও থেকে কিন্তু ওটা টাইম কনজিউমিং হয়ে যায়। তো আমি এই কারণে সবাইকে বালটাল রেকমেন্ড করবো, যে বালটাল দিয়ে উঠে অমরনাথের দর্শন করে বাকি তোমরা রিল্যাক্সে নামো না, পঞ্চতারানি হয়ে, শেষনাগ হয়ে, পেহেলগাঁও হয়ে বিউটি, কাশ্মীরের বিউটি দেখতে দেখতে নামো। এটা আমার রেকমেন্ডেশন। এবার তোমরা তোমাদের মতো করে এটা চুজ করতে পারো, কোনো অসুবিধা নেই। 7 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে তোমরা ভগবতীনগর পৌঁছবে কি করে। দেখো, অমরনাথ যাত্রার বেস ক্যাম্প হিসেবে ধরা হয় কিন্তু এই ভগবতীনগরকে। এই ভগবতীনগরের উপরে ভিত্তি করছে তোমরা বাসের টিকিট কাটবে কিভাবে, রুম নেবে কিভাবে, সবকিছু নির্ভর করছে ভগবতীনগরকে কেন্দ্র করে। তো তোমরা যত তাড়াতাড়ি জম্মু তাবিতে পৌঁছতে পারবে, তত তাড়াতাড়ি তোমাদের RFID কার্ড হবে। অ্যান্ড RFID কার্ড তৈরি হয়ে যাওয়ার পর ওখান থেকে একটা অটো বা টোটো করে তোমরা পৌঁছে যেতে পারো ভগবতীনগর। ভগবতীনগরে তোমাদের চেকিং হবে, এবং ওখানে গিয়ে তোমাদের কাটতে হবে বাসের টিকিট অ্যান্ড রুম। কারণ ওর বাইরে বেরিয়ে গিয়ে তোমরা কিছু করতে পারবে না, কারণ ভগবতীনগরকে কেন্দ্র করেই সবটা হয়। এই ভগবতীনগরে গিয়েই তোমাদের সবকিছু করতে হবে। ওই ভেতর থেকেই বাস ছাড়ে, ওই ভেতর থেকে তোমাদের বাসের টিকিট কালেক্ট করতে হবে। তো ভগবতীনগরে যত তাড়াতাড়ি তোমরা পৌঁছতে পারবে, তত তাড়াতাড়ি তোমরা রুম নিতে পারবে।
এবার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তোমরা বাসের টিকিট কাটবে কিভাবে। অ্যাজ ইউজুয়াল দুটো রুট আছে, পেহেলগাঁও এবং বালটাল। তোমরা ভাগবতীনগর বেস ক্যাম্পের ভেতরে গিয়ে তোমরা বাসের টিকিট কাটতে পারবে। দুটো দেখবে লাইন করা আছে, যেটা সব থেকে লম্বা লাইন সেটাই মনে করবে পেহেলগাঁওয়ের লাইন, আর বালটালের রুটে দেখবে 4 থেকে 5 জন দাঁড়িয়ে আছে। বাসের ভাড়া তোমাদের অ্যাপ্রক্সিমেটলি পড়বে, যদি তোমরা একদম নর্মাল বাসে যাও 650 থেকে 650 মতো পড়বে। যদি তোমরা একটু ডিলাক্স বাসে যাও তাহলে পড়বে 800 থেকে 850 টাকা ভাড়া। আর যদি তোমরা এসি বাসে যেতে চাও তাহলে প্রায় 1200 থেকে 1250 টাকা ভাড়া পড়ে যাবে। এবারে বালটালের বাস কিন্তু আগে ছাড়া হয় পেহেলগাঁওয়ের তুলনায়, কারণ বালটালের প্রায় 200 থেকে 250 কিলোমিটার রাস্তা আমাদের ভাগবতীনগর বেস ক্যাম্প থেকে। রাত্রি 2টোর সময় তোমাকে বাসের জন্য লাইন দিতে হবে এবং বাস ছাড়বে ভোর 4টের সময়। এবং এই যে জার্নিটা হবে এটা হবে পুরো তোমার সোনমার্গের উপর দিয়ে বালটাল যাওয়ার জন্য। এবারে তোমরা যদি পেহেলগাঁও যেতে চাও একদম সেম প্রসিডিওর, বাসের ভাড়াও একদমই সেম। তো টিকিট তোমরা কিন্তু পাবে ভাগবতীনগরে বেস ক্যাম্পের ভেতর দিয়ে, এর বাইরে কিন্তু কোথাও পাবে না। 9 নম্বর কোশ্চেন হচ্ছে যে রুম ভাড়া কত করে। তোমাদের কাছে দুটো অপশন আছে, এক তোমরা ভাগবতীনগর বেস ক্যাম্পের বাইরে থাকতে পারো এবং 2 ভেতরে থাকতে পারো। যদি বাইরে থাকো তাহলে তোমাদের এই বারবার চেক ইন করিয়ে ভেতরে ঢুকতে হবে, যেটা খুব লেন্দি একটা প্রসেস। ওখানে কোনো ভিআইপি সার্ভিস কিন্তু নেই, বারবার এই লম্বা লাইন পেরিয়ে এসে তোমাদের এই চেক ইন করে ভেতরে ঢুকতে হবে। যেহেতু অমরনাথ যাত্রা একটা জেড ক্যাটাগরি সিকিউরিটি প্রোভাইড করে প্রত্যেকটা যাত্রীকে, সেই কারণে এতগুলো নিয়ম কানুন। আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা যদি ভাগবতীনগরের ভেতরে থাকো, ভেতরে থাকলে তো কোনো সমস্যাই নেই, ভেতরে ভান্ডারা আছে, ফ্রিতে তোমরা খেতে পারবে। এবং দ্বিতীয়ত হচ্ছে রুমের ভাড়া হচ্ছে কি 50 টাকা করে পড়বে তোমাদের। যদি তোমরা শোয়ার জন্য একটা গদি নাও তাহলে লাগবে 10 টাকা, 10 থেকে 12 টাকা মতো নেবে। বালিশ নেবে 5 টাকা, চাদর নেবে 500 টাকা মতো। মানে অ্যাপ্রক্সিমেটলি তোমার রুম থাকা সবকিছু নিয়ে খরচা পড়ে যাবে প্রায় 70 টাকার মতো। এই হলো রুমের ভাড়া। 10 নম্বর প্রশ্ন হচ্ছে তোমরা বালটাল বা পেহেলগাঁও পৌঁছে কি করবে, বা কত টাকা দিয়ে তোমরা টেন্ট নেবে। দেখো বালটাল হোক বা পেহেলগাঁও, দুটোতে তোমাদের একটা কাজই করতে হবে, বেস ক্যাম্পে পৌঁছে যতটা পারবে তোমরা চেকপোস্টের কাছে থাকার চেষ্টা করবে। তাহলে কি সকালবেলা বা ভোরবেলা ঘুম থেকে উঠে তোমাদের লাইনটা কিন্তু কম দিতে হবে বা হেঁটে কম আসতে হবে। যত তোমরা মেন গেটের সামনে থাকবে তত তাড়াতাড়ি গিয়ে তোমরা লাইনটা দিতে পারবে। এটা হলো সুবিধা বালটাল বা পেহেলগাঁও। যদি তোমরা বালটাল দিয়ে যাও তাহলে ডোমেলের কাছে গিয়ে থাকবে, পেহেলগাঁও দিয়ে গেলে চন্দনবাড়ির একদম যে চেকপোস্ট আছে সেটা যতটা পারবে কাছে টেন্ট নিয়ে থাকবে। এবার আসি টেন্টের ভাড়া কত করে। টেন্টের ভাড়া আমি থেকেছিলাম 200 টাকা করে। আমরা টোটাল 8 থেকে 10 জন ছিলাম, আমাদের টোটাল গ্রুপ মেম্বার ছিল। আমরা দুটো টেন্ট নিয়েছিলাম, আমার ভাড়া পড়েছিল এক রাতের জন্য 200 টাকা করে। তো ওখানে প্রচুর টেন্ট আছে, প্রচুর বার্গেনিং করবে, কোনো অসুবিধা নেই। 150 থেকে 200-র মধ্যে আরামসে তোমরা টেন্ট পেয়ে যাবে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই যে তোমরা 200-250 কিলোমিটার জার্নি করবে, এর মাঝখানে তোমরা রাস্তায় কি কি পাবে। দেখো কাশ্মীরকে এমনি পৃথিবীর স্বর্গ বলা হয় না, তার পিছনে একটা না 1000টা কারণ আছে। এই যে তোমরা যাবে, তোমরা যদি বালটালের রুট দিয়ে যাও তোমরা কিন্তু সোনমার্গ হয়ে যাবে, যেটা কাশ্মীরের ফেমাস জায়গাগুলোর মধ্যে একটা। সোনমার্গ নাম এই কারণে, কারণ ওটা আরেকটা নাম ছিল স্বর্ণময় তৃণভূমি, সেই থেকেই সোনমার্গ নাম হয়েছে। এর যে বিউটি পাগল করে দেবে। আর যদি তোমরা পেহেলগাঁও দিয়ে যাও মানে জাস্ট নেক্সট লেভেলের বিউটি। আর এই দুটো রাস্তাতেই তোমরা প্রায় 5-6টা মতো ভান্ডারা পাবে, যেখানে তোমরা ফ্রিতে খেতে পারবে। আর খাওয়া মানে ক্লাস লেভেলের খাওয়া। তো তোমরা এই যে 200-250 কিলোমিটার জার্নি করছো, এই 200-250 কিলোমিটারের মধ্যে তোমরা ফ্রিতে মানে খেতে পাচ্ছ প্রচুর ভালো ভালো খাবার। এবং দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে তোমরা এই কাশ্মীরের অমায়িক বিউটির সাক্ষী থাকতে পারছো। এই হলো ব্যাপার। 12 নম্বর প্রশ্ন হচ্ছে তোমরা অমরনাথের গুহার সামনে কি কি পাবে। প্রথমে বলে রাখি 2022-এ যে দুর্ঘটনাটা ঘটেছিল অমরনাথ গুহার সামনে, প্রচুর মানুষ মারা গেছিল। তো তারপর থেকে কিন্তু গভর্নমেন্ট থেকে একদম স্ট্রিক্টলি ডিসিশন নিয়ে নিয়েছে যে অমরনাথ গুহার সামনে কিন্তু কোনো রকমের থাকার ব্যবস্থা নেই। তো তোমরা যদি বালটালের রুট থেকে ওঠো তোমাদের কাছে দুটো অপশন থাকবে, এক তোমরা পঞ্চতারানিতে গিয়ে স্টে নিতে পারো, বা তোমাদের বালটালের রুট দিয়ে আবার ফিরে এসে ডোমেলে স্টে নিতে হবে। আর যদি তোমরা পেহেলগাঁও দিয়ে যেতে চাও তাহলে পঞ্চতারানি হয়ে তোমাদের যেতে হবে অমরনাথ দর্শন করে, তবে তোমাদের আবার বালটালের রুট থেকে ডোমেলের বেস ক্যাম্পে নেমে আসতে হবে। এবারে তোমরা অমরনাথের গুহার সময় যেহেতু থাকতে পারছো না, এবার গিয়ে তোমরা দর্শন করবে কিভাবে। প্রথমে বলে রাখি অমরনাথ গুহার সামনে 2 থেকে 3খানা মাত্র ভান্ডারা আছে, খুবই লিমিটেড ভান্ডারা আছে। ওখানে তোমরা ব্যাগ রেখে জুতো রেখে খালি পায়ে তারপরে দর্শন করতে যেতে পারবে। এবারে তোমাকে সেইভাবে ভান্ডারায় গিয়ে সেটিং করতে হবে, কারণ ওখানে হাজার হাজার লোক যাচ্ছে, হাজার হাজার ব্যাগ আছে, কেউ কারোর জিনিসের দায়িত্ব কিন্তু নিতে চায় না। সেই কারণে ওখানে গিয়ে যদি তোমরা কারোর সঙ্গে সেটিং করতে পারো বা কাউকে অ্যাপ্রোচ করতে পারো তাহলেই কিন্তু ব্যাগ রেখে উপরে যেতে পারবে। আর না হলে তোমরা যদি গ্রুপ ওয়াইজ যাও, যদি 6 জনের গ্রুপ থাকে বা 4 জনের গ্রুপ থাকে, তাহলে 2 জন ব্যাগ দেখো, জুতো দেখো, বাকি 2 জন গিয়ে দর্শন করে আসো, দেন বাকি 2 জন আবার যাও, ওই 2 জন স্টে করুক। এই হলো ব্যাপার। সামনে গিয়ে কিন্তু তোমরা কিছু পাবে না অমরনাথ গুহার সামনে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে অমরনাথ যাত্রার সুবিধা এবং অসুবিধা।
দেখো সেদিক থেকে দেখতে গেলে অসুবিধার কিছুই নেই, সবই সুবিধা। কারণ অমরনাথ যাত্রায় গেলে তোমরা বাবা বরফানি দর্শন পাবে, কাশ্মীরের বিউটি দেখতে পাবে, কিন্তু তাও একটা প্রশ্ন থেকে যায় যে সুবিধা অসুবিধার একটা কম্প্যারিজন থেকেই যায়। এক্ষেত্রে অসুবিধা হিসেবে যদি আমি বলতে চাই, অসুবিধা হিসেবে সেটা হলো প্রকৃতির এগেনস্টে গিয়ে তোমরা কিছু করতে চাইবে না, কারণ নেচারের থেকে শক্তিশালী কেউ নয় কিন্তু ওখানে। কারণ অমরনাথ যাত্রায় যেহেতু এটা একটা তীর্থযাত্রা বলতে পারো হিন্দু ধর্মাবলম্বীদের কাছে, সেক্ষেত্রে প্রচুর মানুষ যায়, প্রচুর বয়স্ক লোকজন যায় যারা কখনো ট্রেকিং করেনি, আস্থার উপর বিশ্বাস করে চলে যায়। সেক্ষেত্রে কি ওখানে কিন্তু অনেক কাউকে অনেক রকমের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, কষ্ট হয় উঠতে, ব্রিদিং ইস্যু হয়, স্ট্রোক হয়ে যায় মানুষের। আমার আগের ভিডিওগুলোতেই তোমরা দেখতে পাবে, যদি অমরনাথ যাত্রার প্লেলিস্ট দেখো, যেদিন আমি ট্রেক করে করে উঠছিলাম সেদিনই দুখানা ডেড বডি নামানো হচ্ছিল। প্রচুর ধস নামে, সেক্ষেত্রে প্রচুর মানুষ মারা যায়, পাহাড় থেকে ঘোড়া ধাক্কায় খেয়ে অনেক মানুষ মারা যায়। তো এই রিলেটেড ইস্যুগুলো কিন্তু হয়। তো তোমাদের যদি মোশন সিকনেস থাকে, হাই অল্টিটিউডে প্রবলেম থাকে, ব্রিদিং ইস্যু থাকে, তাহলে আমি বলবো যে একটু স্টাডি করে যেও, বা নিজের যে পার্সোনাল ডক্টর আছে তাদের সঙ্গে কনসাল্ট করে তবেই যেও অমরনাথে। কারণ অমরনাথ কিন্তু অনেকটা হাই অল্টিটিউডে অবস্থিত, এবং গণেশ টপ, ওয়াবেল টপ, পিছু টপ, এই রাস্তাগুলো কিন্তু খুবই খাড়াই, খুবই ডেঞ্জারাস। মানে যদি ওখান থেকে কেউ পড়ে যায়, মৃত্যু একদম মানে নির্ঘাত মৃত্যু। তো সেক্ষেত্রে এই অসুবিধাগুলো যদি তোমরা একটু দেখে নিয়ে এগোতে পারো তাহলে ভালো হয়। এর বাইরে অসুবিধার কিছু নেই, প্রত্যেক বছর হাজার হাজার মানুষ দর্শন করছে বাবা বরফানির, তাহলে তোমরা কেন করতে পারবে না? কিন্তু যদি কারো এই রিলেটেড ইস্যুস থাকে তাহলে একবার নিজের পার্সোনাল ডক্টরের সঙ্গে কনসাল্ট করে তারপরেই যেও। 14 নম্বর প্রশ্ন হলো ফিরবে কিভাবে। দেখো, ফেরাটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার একটা। তোমরা যদি শুধু অমরনাথ করতে চাও তাহলে অমরনাথ করেই তোমরা ফিরে আসতে পারো। এবার ওখান থেকে প্রচুর অপশন থাকে, প্রচুর মানুষ ওখান থেকে শ্রীনগর চলে যায়, ওখান থেকে গুলমার্গ যায়, গিয়ে শ্রীনগর এক্সপ্লোর করে, দুধপাত্রি যায়, দুধপাত্রি এক্সপ্লোর করে, সেটা করতে পারো। বা তোমাদের যদি অমরনাথ করার পর তোমাদের এনার্জি লেভেল যদি হাই লেভেলে থাকে তাহলে ওখানে তোমরা কাটরা চলে যাও, গিয়ে মাতা বৈষ্ণো দেবী দর্শন করে আসো, ওখান থেকে ভৈরবের মন্দির দর্শন করে আসো। তো এগুলো তোমরা করতে পারো। আসাটা তোমরা ট্রেনে, ফ্লাইটে, যার যেরকম সুবিধা সেটা তোমাদের মতো করে তোমরা করতে পারো। তো এই ছিল সম্পূর্ণ বিষয়। এর বাইরে বেরিয়ে গিয়েও যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে বা যেগুলো আমি কভার করতে পারলাম না, তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের সবাইকে রিপ্লাই করবো। বা তোমরা আমাকে ফেসবুক পেজে ডাইরেক্ট মেসেজ করতে পারো, সেখানেও আমি তোমাদের কোয়ারিজ গুলো ক্লিয়ার করে দেবো। এই ছিল সম্পূর্ণ বিষয়টা, যতটা সম্ভব আমি কভার করার চেষ্টা করলাম, ভিডিওটা এর থেকে বেশি লেন্দি না করে। আশা করছি খুব ভালো হোক তোমাদের এবছরের অমরনাথ যাত্রা। জয় বাবা বরফানি। চলো টাটা।